আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? কেউ একজন বইলো, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আজকে কি নোটিশ দেখছো যে আগস্টের 8 তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে? জি ভাইয়া। 6 তারিখ না? 6 তারিখ আর কি ওইরকমই তো। তো আপাতত আর কি, যেহেতু 2 মাস অফ থাকবে, তোমরা টুকটাক বাসায় পড়াশোনা কইরো আর কি, তাহলে দেখা যাবে যে বেশি পিছিয়ে যাবা এরকম। আচ্ছা, তো গতদিন তো আমরা মানে জিওলজির একটা চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা বোটানির একটা চ্যাপ্টার পড়বো, যেটা হচ্ছে কোষ এর গঠন। পুরোটা পড়বো না, জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা করিয়ে দিব আর কি তোমাদেরকে। আচ্ছা, স্ক্রিনে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ তোমরা। উনি হচ্ছেন রবার্ট হুক। তো রবার্ট হুককে নিয়ে, মানে রবার্ট হুক কেন ছবিতে আসলো, তার গল্পটা আমি এখন বলি তোমাদেরকে, সবাই মনোযোগ দিয়ে শোনো। রবার্ট হুক হচ্ছেন ইংল্যান্ডের যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন বলে একটা বিজ্ঞানীদের একটা সংগঠন ছিল 16শতাব্দীতে, ওই রকম আর কি। তখন রবার্ট হুক আর কি ওই সোসাইটিতে কেরানি হিসেবে কাজ করতেন। কেরানি তো আমরা বুঝি, কেরানি মানে হচ্ছে ধরো মানে ধরো বিজ্ঞানীদেরকে চা কাপ বা কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য বা কিছু আনা নেওয়া, ওই কাজগুলা করতেন আর কি উনি। কিন্তু রবার্ট হুক আবার নিজে নিজে একজন মানে অনেকে আছে না, অনেক কৌতূহল বশত হয় কিছু নিজেও আবিষ্কার করার চেষ্টা করে, ওইরকম ছিলেন রবার্ট হুক আর কি। তো একদিন যখন বিজ্ঞানীরা চলে গেলেন একটা দিনের কাজ শেষে, তখন রবার্ট হুক কাজ করলেন কি, যে উনার আবার নিজস্ব একটা ইয়ে ছিল, অণুবীক্ষণ যন্ত্র ছিল, যেটা তোমার 30 গুণ বিবর্ধন করতে পারতো যে কোনো কিছুকে। তো উনি দেখলেন, ধরো তারা তো লন্ডনে থাকতো, সুতরাং সবাই মদ খাইতো আর কি, ওইরকম একটা অভ্যাস ছিল, এখনো আছে। তো ওই মদের যে বোতল দেখছো না, যে কাঠের বোতলে একটা ছিপি ছিপি যেরকম থাকে আর কি, যে সাউন্ড করে, যেরকম স্প্রাইটের বোতলগুলা খুলে সাউন্ডটা হয়, ওইরকম আর কি। তো ওই ছিপি তিনি কাজ করলেন কি, তখন তো আর এরকম ব্যাকটেরিয়া এত আবিষ্কৃত হয় নাই। তখন তারা সামনে যাই পাইতো ওইটাই দেখতো আর কি, মাইক্রোস্কোপ দিয়ে কিরকম লাগে। তখন এই যে কাঠের ছিপিটার কথা বলতেছিলাম, ওইটা তিনি কি করলেন, অর্ধেক করে এনে মাইক্রোস্কোপে বসালেন। দেখলেন যে ওই মাইক্রোস্কোপে ছোট 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 মানে ঘরের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, ওই যে তোমার আশ্রমে সন্ন্যাসীরা যেরকম ছোট ছোট ঘরে থাকে, অথবা আমরা ধরো আরো ভালো উদাহরণ দিয়ে যদি বলি, তোমরা দেখো যে আমাদের দেশে হয়তো না এরকম, কিন্তু বিদেশে ধরো আমেরিকা বা ইংল্যান্ড, এইসব দেশে তোমার যে প্রিজন থাকে অথবা জেলখানা থাকে আর কি, জেলখানায় অনেকগুলো ছোট ছোট রুম একসাথে থাকে, যাতে ওই একসাথে অনেকগুলা কয়েদি থাকতে পারে আর কি। তো ওই জেলখানার ছোট ছোট রুমকে বলা হয় সেল। যেহেতু ওই রবার্ট হুক কি করলেন, এই কাঠের ছিপিতে ছোট ছোট রুম দেখতে পাইলেন, তখন তিনি তার মনে হলো যে সেলের কথা। এরপর থেকে তিনি ওই জিনিসটার নাম দিলেন সেল। সেল কথার উৎপত্তি কিন্তু এভাবেই হয়েছে, বুঝছো? এ কারণে আমরা রবার্ট হুককে কোষের আবিষ্কারক বলে থাকি। সবাই কি এতটুকু শুনতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। নমস্কার ভাইয়া, সরি একটু লেট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আচ্ছা, ঠিক আছে। তো রবার্ট হুক কি করলেন, যে এই যে তিনি কোষ যে আবিষ্কার করলেন, এই কোষের আবিষ্কারের গল্পটা সর্বপ্রথম একটু দাঁড়াও, এই পুস্তকে প্রকাশিত করলেন। পুস্তকটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া হচ্ছে রবার্ট হুকের প্রকাশিত প্রথম একটা বই, যেখানে উনি কোষের যাবতীয় সবকিছু লিখছিলেন আর কি। সো মাইক্রোগ্রাফিয়া অনেক ভাইটাল একটা রোল প্লে করছিল তখনকার আমলে। আচ্ছা, এরপরের পেজটা দেখতে পাচ্ছ, বইয়ের একটা পেজ আছে যে কোষের গঠন। ভাইয়া তখন যে কথাগুলো বললাম, ঠিক ওই কথাগুলোই এখানে আছে। তাও একটা কথা বলি, রবার্ট হুক যে কোষটা লক্ষ্য করেছিলেন, ওটা ছিল একটা মৃত কোষ। যা আবার বলি, ওটা ছিল কাঠের ছিপি। যেহেতু কাঠের ছিপি ছিল, সুতরাং ওটা কিন্তু কোনো একটা জীবিত কোষ না, ওটা ছিল একটা মৃত কোষ। আরেকজন বিজ্ঞানী, দেখো বই একটা লাইন আছে, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ছিলেন একজন ডাচ বিজ্ঞানী। তিনি ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী, মানে কাপড়ের ব্যবসা বাণিজ্য করতেন। পাশাপাশি তিনিও বিজ্ঞানী ছিলেন। আগেরকার মানে এখনো আমরা অনেকে দেখি না যে মাল্টি ট্যালেন্টেড, দেখা যায় যে এই কাজ পারে, আবার এইটাও করতে পারে, এটাও করতে পারে। ঠিক তেমনি তখনকার আমলে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ছিলেন এমন একজন বিজ্ঞানী, যিনি একাধারে সায়েন্টিস্ট এবং ব্যবসা বাণিজ্যটাও করতেন। তো তিনি কি করলেন, তার রবার্ট হুকের যে মাইক্রোস্কোপটা ছিল, সেটা যে কোনো একটা যন্ত্র বা বস্তুকে 30 গুণ বিবর্ধিত করতে পারতো। কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুকের মাইক্রোস্কোপটা 270 গুণ বিবর্ধন করতে পারতো, বুঝছো? আচ্ছা, সরি। তো তার অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের যে মাইক্রোস্কোপ, তিনি কি করলেন, তার মাইক্রোস্কোপটা দিয়ে সর্বপ্রথম একটা জীবিত কোষ লক্ষ্য করলেন। সুতরাং আমরা যদিও বলে থাকি
রবার্ট হুককে কোষের আবিষ্কারক, কিন্তু একটা জীবিত কোষের প্রথম আবিষ্কারক হচ্ছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। সবার এটা মনে থাকবে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। পরের চিত্রে গেলাম। আচ্ছা এখানে দেখো একটা উদ্ভিদ কোষের চিত্র আছে। যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ, সুতরাং আমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং কোষে কি কি থাকে এগুলো নিয়ে আমরা জানবো। আচ্ছা ধরো তুমি একটা গাড়ি নিয়ে কোষের মধ্যে দেওয়ার চেষ্টা করলা। যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে সেই গাড়িটা প্রথমে যে বস্তুটার সাথে ধাক্কা খাবে সেটা হচ্ছে কি একটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষের নেই। এবং রবার্ট হুক সর্বপ্রথম যে বস্তুটা লক্ষ্য করেছিলেন তার মাইক্রোস্কোপে সেটা ছিল একটা কোষ প্রাচীর। মনে রাখতে হবে ভাইয়া, কিন্তু বলছিলাম যে রবার্ট হুক যেটা লক্ষ্য করলেন সেটা ছিল মৃত। সুতরাং কোষ প্রাচীর কিন্তু একটা কোষের মৃত অংশ। কোষ প্রাচীরের নিচে যা থাকে অর্থাৎ কোষ ঝিল্লি বলো বা সাইটোপ্লাজম বলো, সবই কিন্তু জীবিত, এবং ওই জীবিত অংশটাই লক্ষ্য করেছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আচ্ছা দেখো এখন উদ্ভিদ কোষে কি কি থাকে। যদি এটা একটা উদ্ভিদ কোষ হয়, সবচেয়ে বাহিরে যদি আমরা গাড়ি নিয়ে আসি, তাহলে গাড়িটা প্রথমে যে বস্তুটার সাথে ধাক্কা হবে সেটা হচ্ছে একটা সেল ওয়াল বা কোষ প্রাচীর, তাই না? আচ্ছা, কোষ প্রাচীর থেকে যদি আমরা আরেকটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে ২ নম্বরে আমরা যে বস্তুটার সাথে ধাক্কা খাবো সেটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। আচ্ছা, ধরো এখন আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করলাম। তারপরে আমরা যে একটা ফ্লুইডে অর্থাৎ তরল পদার্থের মতো একটা অঞ্চলে এসে বাস করব সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে বিভিন্ন অর্গানেলি অর্থাৎ কোষের যে প্রোটোপ্লাজম বলো বা মাইটোকন্ড্রিয়া বলো বা প্লাস্টিড বলো, সেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি কি অর্গানেলি। দেখো ছবিতে লিখে আছে প্ল্যান্ট সেল অর্গানেলিস। আচ্ছা এই অর্গানেলির মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে প্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোজোম, হাবিজি অনেক কিছুই আছে। ধরো তাহলে কোষপ্রাচীর দেখো, আমরা যদি কোষপ্রাচীর চিত্রের দিকে লক্ষ্য করি, তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, এবং উদ্ভিদ কোষে প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে কেউ একজন বলো তো উদ্ভিদ কোষে কোন তিনটা জিনিস থাকে? কোষ প্রাচীর, ফ্লোর। প্লাস্টিক এবং হচ্ছে কোষ কোষ গহ্বর। গহ্বর। আচ্ছা ভেরি গুড। এখন আমরা প্রাণী কোষটা দেখবো, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবা। আচ্ছা এটা একটা প্রাণী কোষ। তাহলে এখন যদি তুমি গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এখানে তুমি কোষ প্রাচীরের সাথে ধাক্কা খাবা না। এখানে প্রথম যে বস্তুটার সাথে ধাক্কা খাবা সেটা হচ্ছে কোষ ঝিল্লি, অর্থাৎ প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীরটা নাই। আচ্ছা দ্বিতীয়ত, আবার আগের চিত্রে আমরা ফিরে যাই, দেখো এখানে যে কোষ গহ্বর ছিল এটা কিন্তু প্রাণী কোষের নাই, তাই না? তাহলে প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, কোষ গহ্বরটাও নাই, পাশাপাশি প্রাণী কোষে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই। যদি আমরা তো প্রাণী, তাই না? আমাদের শরীরে যদি প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে কিন্তু আমরা সবুজ, মানে আমাদের গায়ের রংটা হয়ে যেত সবুজ। কেন সবুজ হয়ে যেত? কারণ ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল, সেই কারণে। যেহেতু আমাদের ক্লোরোপ্লাস্ট নাই বা ক্লোরোফিল নাই, সে কারণে আমাদের গায়ের রংটাও কিন্তু সবুজ না। আচ্ছা, কিন্তু এখন কি কেউ বলতে পারবে যে প্রাণী কোষে কি আছে যেটা উদ্ভিদ কোষে নেই? সেন্ট্রোজোম। সেন্ট্রিওল। সেন্ট্রিওল বা সেন্ট্রিওল। আচ্ছা সেন্ট্রিওল। সেন্ট্রিওলের কাজ কি কেউ বলতে পারবে? ফ্লাজেলা সৃষ্টি আর হচ্ছে গিয়ে এস্টারের সৃষ্টি। আচ্ছা তাও মেইন যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, বুঝতে পারছো? হ্যাঁ, এস্টার। আচ্ছা ওই জি ভাই। অ্যাস্টারোসের সাহায্যে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা দেখো বইয়ের একটা চিত্র, এখানে অনেক কিছুই আছে। তোমার কোষ গহ্বর, এটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। কোষ গহ্বর আঁকাইছে তারা, কোষ প্রাচীর আঁকাইছে, অনেক অর্গানালি দিছে, আমরা আস্তে আস্তে সবকিছু জানবো। আচ্ছা এখানে দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে একটা চিত্র আছে, পার্থক্য বোঝাচ্ছে আর কি এই চিত্রে। এখানে দেখো উদ্ভিদ কোষে কোষ গহ্বর দিছে তারা, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর নেই। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দিছে, প্রাণী কোষে কোষ প্রাচীরটাও নেই। তারপর দেখো উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে যেটা প্রাণী কোষে নেই। আবার প্রাণী কোষে কিন্তু সেন্ট্রিওল আছে যেটা উদ্ভিদ কোষে নেই। চারটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল একদিক দিয়ে, মানে কোষের প্রকারভেদ, যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। কোষের প্রকারভেদ কিন্তু আমরা আরো নানাভাবে করতে পারি। ধরো আমরা আচ্ছা এটা সেল ওয়ালের চিত্রটা থাকুক, কিন্তু ভাই যেগুলো বলি ওগুলো শোনো। ধরো আমরা কখন কোষের প্রকারভেদটা পড়বো আর কি, হ্যাঁ। কোষের প্রকারভেদের মধ্যে ধরো আমরা দুইটাকে ফার্স্টে ভাগ করলাম, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কি আর জনন কোষটা কি? অর্থাৎ নাম থেকে আমরা বুঝতে পারছি যে যে সকল কোষ দেহ গঠন করে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, সেগুলোকে আমরা বলি দেহকোষ। তো বইয়ে আমরা প্রায়ই বা
হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে যে বলা হয়ে থাকে যে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এখন কেউ কি বলতে পারবে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড বলতে আমরা কি বুঝি? যদি Diploid ক্রোমোজোমের টুইন দুইটা সেট সংখ্যক থাকে আর তাহলে হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড এন ডিপ্লয়েড, সংখ্যক। আর যদি যদি একটা সেট থাকে তাহলে যদি তাহলে হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড, আর দুইটা সেট থাকে ক্রোমোজোমের তাহলে ডিপ্লয়েড। দুই সেট অফ ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি? কতটা ক্রোমোজোম? যদি মানে কোনো ক্রোমোজোম 46 থাকে, প্রত্যেকটা মানে বৈশিষ্ট্যের জন্য দুইটা করে ক্রোমোজোম থাকে, আচ্ছা ঠিক আছে, মানে ঠিক আছে। আচ্ছা আমি বলি, ধরো ডিপ্লয়েড ক্রোমোজোম যদি আমরা বলি যে 2n, 2n মানে হচ্ছে দুই সেটস অফ ক্রোমোজোম, অর্থাৎ যদি তোমার চুলের বৈশিষ্ট্য জন্য দুইটা ক্রোমোজোম থাকবে, অর্থাৎ একটা আসবে মায়ের থেকে একটা আসবে বাবার থেকে, এইরকম। তাহলে টু সেটস অফ ক্রোমোজোমে টোটাল ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46টা। আর ওয়ান সেট অফ ক্রোমোজোম যেটাকে আমরা বলেছিলাম তোমার হচ্ছে কি হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড ক্রোমোজোম গুলো হচ্ছে এক সেট অফ ক্রোমোজোম যেগুলো হচ্ছে জননকোষ, সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। দুইটা জননকোষের নাম হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তাও কোয়েশ্চেন আসতে পারে যে দেহকোষ গুলারই কেন ডিপ্লয়েড হওয়া দরকার আর জননকোষ গুলারই কেন হ্যাপ্লয়েড হওয়া দরকার? কারণটা হচ্ছে, যদি ধরো জনকোষে হ্যাপ্লয়েড থাকতো না, অর্থাৎ ওয়ান সেট অফ ক্রোমোজোম থাকতো না, তাহলে দেখা যেত কি যে মানে হ্যাপ্লয়েড থাকার উদ্দেশ্যটা হচ্ছে বাবার থেকে একটা 23টা আসবে আর মায়ের থেকে 23টা আসবে, অর্থাৎ শুক্রাণু নিজে 23টা ক্রোমোজোম বহন করবে আর ডিম্বাণু 23টা ক্রোমোজোম বহন করবে। এই শুক্রাণুর ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হচ্ছে আমরা। সুতরাং মানে এই কারণেই আমাদের মানে মধ্যে আমাদের বাবা এবং মায়ের দুইজনেরই বৈশিষ্ট্য থাকে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে স্ট্রাকচারটা নিয়ে দেখতেছি সেটা হচ্ছে একটা সেল ওয়াল স্ট্রাকচার বা কোষ প্রাচীর। হ্যাঁ, আমরা যে বলছিলাম একটা গাড়ি নিয়ে যদি আমরা, যেহেতু এটা বোটানি, সুতরাং এখানে মেইনলি তারা বইয়ে আর কি উদ্ভিদ কোষটাকে বেশি ফোকাস করছে আর কি, এই কারণে তারা কোষ প্রাচীরের বর্ণনাটা দিছে। ভাই আদি কোষ আর প্রকৃত কোষ এটাও তো একটা প্রকারভেদ হ্যাঁ বা এর আচ্ছা মধ্যে সরি, পড়ে, এটা তো বাদ পড়ে ওইটা গেছে। কোন আচ্ছা, প্রকারভেদ? আদিকোষের প্রকার, আদিকোষের প্রকৃত কোষ হচ্ছে নিউক্লিয়াস সংগঠনের অবস্থা নিয়ে আর কি। যেমন আদিকোষ ইংরেজিটা যদি আমরা দেখি, প্রোক্যারিওটিক সেল। প্রো কথাটার মানে হচ্ছে বিফোর, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি হওয়ার আগে, প্রো। আর ক্যারিওটিক অর্থাৎ ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস। সুতরাং প্রোক্যারিওটিক সেল এই কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস সৃষ্টির পূর্বের অবস্থা। বুঝতে পারছো? জি জি। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। ইউ কথাটা মানে হচ্ছে সত্য, ইউ এটা মানে কি সত্য। আর ক্যারিওটিক তো আমরা বললাম, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। সুতরাং ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্রকৃত কোষে সত্যিকারের নিউক্লিয়াস থাকবে। আর এছাড়াও আদি কোষ এবং প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আরো অনেক পার্থক্য আছে। যেমন একটা পার্থক্য হচ্ছে তো নিউক্লিয়াস সংগঠন নিয়ে। এছাড়াও আদি কোষে সবগুলা কোষীয় অঙ্গাণু থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া বলো ক্লোরোপ্লাস্ট বলো, এগুলো থাকে না আদি কোষে। আদি কোষে কি থাকে? শুধুমাত্র রাইবোজোমটা থাকে। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে যদি একটা কমন বৈশিষ্ট্য বলতে বলি আমরা, তাহলে সেটা হচ্ছে কি রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে আবার পার্থক্য আছে। রাইবোজোম একটা আছে 70S, একটা হচ্ছে 80S। কারো কি আইডিয়া আছে এস বলতে কি বোঝায় বা 70S 80S বলতে কি বোঝায়? হুম, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে আমি বলি। এস যে ওয়ার্ডটা বললাম যে 70S বা 80S, এস মানে হচ্ছে বিজ্ঞানী ভেদভার্গ। বিজ্ঞানী ভেদভার্গের বানানটা হচ্ছে SVED। এই যে এসটা এটা মানে উজ্জ থাকে আর কি, উচ্চারিত হয় না। ভেদভার্গ, বিজ্ঞানী ভেদভার্গের নাম অনুযায়ী ওই এসটা বসে রাইবোজোমে। এখন কেন ওই বিজ্ঞানী ভেদভার্গের নামটা বসতেছে রাইবোজোম? কারণ হচ্ছে বিজ্ঞানী ভেদভার্গ কি করলেন, যখন তিনি রাইবোজোম আবিষ্কার করেন তখন দুই প্রকারের রাইবোজোম তিনি পেলেন। তো পার্থক্য করার জন্য তিনি কি করলেন, ওই যে আমরা পড়ছিলাম সেন্ট্রিফিউগাল যন্ত্রে ওই দিন রক্তের আমরা পার্থক্য করছিলাম, ঠিক তেমনি বিজ্ঞানী ভেদভার্গ সেন্ট্রিফিউগাল যন্ত্রে ওই দুই প্রকারের রাইবোজোম ঢাললেন। দেখা গেল একটা রাইবোজোম 70 মিটার পার সেকেন্ড বেগে ঘুরে, আর একটা রাইবোজোম 80 মিটার পার সেকেন্ড বেগে ঘুরে। যার কারণে একটা রাইবোজোমকে তিনি নাম দিলেন তার ভেদভার্গের নাম থেকে 70S, আর একটা হচ্ছে 80S। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ভাই হচ্ছে, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ কোয়েশ্চেন করো। মানে হচ্ছে রাইবোজোম তো একটা মানে অঙ্গাণু, তো হুম, এটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঢেলে এটা মানে ইয়ে করলো কেমনে?
না পুরা কোষটা দিয়ে করছে নাকি? না, সেন্ট্রিফিউগাল যন্ত্রে যদি আমরা কিছু একটা ইয়ে করতে চাই, যেমন আমরা মাইক্রোস্কোপে যেরকম করে থাকি আরকি। ধরো আমরা পুরা ধরো একটা লুডোর বক্স আছে। পুরোপুরি লুডোর বক্সটা হচ্ছে আমার সামনে থাকে এই কারণে বললাম। তো লুডোর বক্সটা আমরা পুরোপুরি কিন্তু মাইক্রোস্কোপে দিতে পারবো না। এর কয়েকটা সেকশন করতে হবে, বুঝছো? ছোট করে। একেবারে যে ক্ষুদ্র অংশটা ওইটা আমরা মাইক্রোস্কোপে দিই। ঠিক তেমনি রাইবোজোমও কিন্তু একেবারে রাইবোজোম হিসেবেই আমরা পাই না। রাইবোজোম, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো একসাথে থাকে, বুঝছো? তখন কিন্তু রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সম্মিলিত অংশটা ওটা কিন্তু অনেক বড়ই থাকে। তখন যদি আমরা মানে পার্টিং করে থাকি বা সেকশনিং করে থাকি তখন কিন্তু রাইবোজোমটা পাওয়া খুব ইজিলি মানে পাওয়া যায় আর কি, বুঝছো? এই কারণে সেন্ট্রিফিউগাল যন্ত্রে দেওয়া সম্ভব ছিল। ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করি। কোষ প্রাচীর আমরা কি বলছিলাম যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, তাই না? কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। আমরা বইয়ের লাইনটা নিয়ে আসি তাহলে একটু ভালো হবে। আচ্ছা দেখো, আচ্ছা উদ্ভিদ কোষে কি লেখা আছে দেখো। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কেন? কারণ প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। আচ্ছা এই লাইন যেগুলো লাইন দাগানো থাকে তোমরা ওগুলো একটু দেখে নিও। কারণ হচ্ছে কি এই বইটা ভাইয়া অ্যাডমিশনের সময় পড়ছিলাম তো তো কিছু লাইন দাগাইছিলাম। এখানে হয়তো সব লাইনই দাগানো মনে হইতেছে। কারণ কোষ প্রাচীর এরকম ইম্পর্টেন্ট। তবে এক্সট্রা কথাগুলা ওগুলা পরে তোমরা একটু খেয়াল করে নিও, হ্যাঁ? ভাইয়া এটা ওইটার মতো পিডিএফ দেওয়া যাবে? আগে যেরকম হ্যাঁ হ্যাঁ মানে PDF জুওলজির বইটা যেমন পিডিএফ দিছিলেন। পিডিএফ আমি দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা দেখো, থ্যাংক ইউ ভাইয়া। পরীক্ষায় যেটা আসে আর কি, যে ধরো আমি একটা অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন বলি যে পরীক্ষায় আসবে তোমার এই যে আমরা তো শুধু জানলাম যে উদ্ভিদ কোষ হচ্ছে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। এছাড়াও আরো অনেক কোষে থাকে, যেমন ব্যাকটেরিয়ার কোষে কোষ প্রাচীর থাকে, ছত্রাকের কোষে কোষ প্রাচীর থাকে, শৈবালের কোষেও কিন্তু কোষ প্রাচীর থাকে। কিন্তু পার্থক্য হচ্ছে প্রতিটা কোষ প্রাচীরের উপাদান ভিন্ন ভিন্ন। তো আমি যখন মেডিকেল এডমিশন টেস্ট দিছিলাম তখন একটা কোশ্চেন আসছিল যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের উপাদান নয় কোনটি। তো ব্যাকটেরিয়া কোষ প্রাচীর উপাদান উপরে দেখো আমি একটা লিখে কথা একটা লিখে রাখছি যে পেপটিডোগ্লাইকান, বইয়ের ঠিক উপরে দেখতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তো ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে শুধু যে পেপটিডোগ্লাইকান থাকে তা না, আরো কয়েকটা জিনিস থাকে। পেপটিডোগ্লাইকান থাকে, আপাতত এগুলো শোনো, এগুলো আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন পড়বা। পেপটিডোগ্লাইকান থাকে, মুরামিক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিডও থাকে। তাহলে তিনটা ছিল, বুঝছো? তো অপশনে আসছিল যে কোনটি উপাদান নয়, তো আরো একটা চারটা দিছিল। তো যদি তোমার এই তিনটেই অপশনই মনে থাকে যে পেপটিডোগ্লাইকান, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, তাহলে তুমি কনফিউশনে ভুগবা না যে 4 নাম্বার অপশনটা কি, বুঝছো? এরকম করে কোয়েশ্চেনটা করে আর কি। মানে হুবহু বইয়ের লাইনটা তুলে দেয় না, একটু নয় বা কেন ওইটা একটু ইয়ে করে আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো কোষ প্রাচীরের গঠনটা যদি আমরা পড়তে চাই, কোষ প্রাচীর চিত্রে দেখে দেখো, কোষ প্রাচীর লিখছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এগুলা কিন্তু তোমাদের 10 এর বইও ছিল, কিন্তু হয়তো চিত্রটা তখন এত ভালো ছিল না। আচ্ছা, কোষ প্রাচীরের ভৌত গঠনে একটা লাইন দেখো যে লিখছে একটি বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত 3টি ভিন্ন স্তরে বিভক্ত হতে দেখা যায়। এর প্রথমটি হলো মধ্যপর্দা। তারপর দেখো একটা ওয়ার্ড লিখছে যে মাইটোটিক কোষ বিভাজন। কি কি বলতে পারবে মাইটোটিক আর মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হুম, কেউ বলতে পারবে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে আমি বলি। মাইটোটিক আর মাইটোসিস। মাইটোসিস মানে হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন, বুঝছো? তাহলে মাইটোসিস মানে কি বললাম? শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসকে আমরা কি নামে ডাকতাম? ক্যারিয়ন। আর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি নামে ডাকি? ক্যারিওকাইনেসিস। কেরিওকাইনেসিস। ভেরি গুড। আর মাইটোটিক হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন পাশাপাশি সাইটোপ্লাজমের বিভাজন, বুঝছো? তাহলে মাইটোটিক কোষ বিভাজন হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলি সাইটোকাইনেসিস, বুঝছো? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। তাইলে জি মাইটোসিস, ভাইয়া। আচ্ছা এখানে একটু আরেকটা মজার জিনিস আছে। শুধু যদি মাইটোসিস হয় তাহলে কিন্তু একটা কোষ দুইটা ভাগে বিভক্ত হবে না। শুধু মাইটোসিস হলে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস দুইটা ভাগে বিভক্ত হবে। কিন্তু যদি মাইটোটিক হয় তাহলে একটা কোষ দুইটা ভাগে বিভক্ত হবে, যেহেতু ওখানে সাইটোপ্লাজম বিভাজনটাও ঘটে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোষ প্রাচীরের যে বিভাজনটা এটা কিন্তু মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ ধাপে হয়, বুঝছো?
আচ্ছা, একটা কোষ বিভাজনে যে মাইটোসিস কোষের যে তোমার ধাপগুলা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অনেক কিছু আছে। কোষ প্রাচীরের সূত্রপাতটা হয় টেলোফেজ ধাপে। তো টেলোফেজ ধাপে সূত্রপাত হয় প্রথমে যে ইয়েটা আছে, দাঁড়াও একটু দাঁড়াও। উম, আচ্ছা, প্রথম যে পর্দাটা আসে সেটা হচ্ছে একটা মধ্য পর্দা, ঠিক মিডল লাইনে যে বরাবর যে পর্দাটা আছে সেটা কি? মধ্য পর্দা। আচ্ছা, মধ্য পর্দা দেখো কি কি দিয়ে তৈরি হয়। মধ্য পর্দা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস, এই দুইটা মিলে মধ্য পর্দা সৃষ্টি করে। তাহলে যদি আমরা সহজভাবে মনে রাখতে চাই তাহলে আমরা কি লিখবো, যে মধ্য পর্দা সমান সমান হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন, এই দুইটা উপাদান মিলে মধ্য পর্দা তৈরি হচ্ছে। তারপরে মধ্য পর্দার উপরে দেখো আরেকটা পর্দা আছে যেটাকে আমরা বলতেছি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর তিনটা উপাদান নিয়ে তৈরি। একটা হচ্ছে সেলুলোজ, একটা হচ্ছে হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। নামগুলো খুব সোজা, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এই তিনটে উপাদানকে আমরা একসাথে মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। কিন্তু প্রাথমিক প্রাচীর হচ্ছে এক স্তর বিশিষ্ট। দেখো এদিকে একটা স্তর, এদিকে একটা স্তর। আচ্ছা, প্রাথমিক প্রাচীরের উপর আবার আরেকটা প্রাচীর তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রাচীর। কিন্তু সেকেন্ডারি প্রাচীর ৩ স্তর বিশিষ্ট। দেখো একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে আর কোন কোষে প্রাথমিক মানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না। ধরো একটা আমরা বলে থাকি না যে 18 বয়সের পরে একটা মানে মানুষ আর লম্বা হয় না, ওইরকম আর কি। যে প্রাথমিক সেকেন্ডারি প্রাচীরটা তাদেরই হবে যখন একটা কোষ একেবারে পূর্ণাঙ্গভাবে বিকশিত, অর্থাৎ একটা পূর্ণাঙ্গভাবে বিকশিত কোষে সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হবে। কিন্তু যখন একটা মানুষ তখন বাড়ন্ত শিশু, ধরো তোমার 10, 11, 12 বয়স, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর কোন কোষে থাকে? ভাজক কোষে থাকে, বুঝছো? ভাজক কোষ কি চাইবে? যে শুধু সে মানে বিভাজিত হতে চাইবে, বিভাজিত হতে চাইবে, তাই না? সে যদি বিভাজিত হতে চায় তাহলে সে তো নিশ্চয়ই চাইবে না যে তার উপরে আরেকটা পর্দা থাকুক। কারণ ওই পর্দা থাকলে তাকে বিভাজিত হতে বাধা দিবে। যার কারণে সেকেন্ডারি প্রাচীর, দেখো এখানে একটা কথা আছে, ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কেন হয় না বুঝতে পারছো? কারণ যদি কোষ বিভাজন মানে সেকেন্ডারি প্রাচীর থাকতো ভাজক কোষে, তাহলে দেখা যেত যে ভাজক কোষ স্বাধীনভাবে বিভাজিত হতে পারতেছে না। বুঝতে পারছো এটা? এটা আরেকবার বলা ভাইয়া যাবে, আরেকবার হ্যাঁ, একটু আচ্ছা ঠিক আছে, প্রবলেম আরেকবার হচ্ছে। বলতেছি। আচ্ছা, আরেকবার বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বলি মধ্যপর্দা। মধ্যপর্দা কখন আসে? টেলোফেজ ধাপে আসে আর কি। হ্যাঁ, মধ্যপর্দা কিভাবে তৈরি হয়? দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট আর একটা হচ্ছে গোলগি বডি থেকে আসে পেকটিন। এটা হচ্ছে মধ্যপর্দা। আচ্ছা, তারপরে মধ্যপর্দার উপর তিনটা জিনিস আছে। একটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এই তিনটা পদার্থ মিলে তৈরি হয় প্রাথমিক প্রাচীর। তারপরে প্রাথমিক প্রাচীরের উপরে তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর দুইটা উপাদান দিয়ে তৈরি। সেলুলোজ থাকে আগের মতোই, আরেকটা আসে লিগনিন। এই দুইটা উপাদান দিয়ে হয় সেকেন্ডারি প্রাচীর। কিন্তু সকল কোষে সেকেন্ডারি প্রাচীর থাকে না। যেমন উদাহরণ হিসেবে দেখো যে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষ। কেন ভাজক কোষ আর অধিক মাত্রায় বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর থাকে না? এটার ব্যাখ্যা হচ্ছে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় যে সকল কোষ আছে এরা হচ্ছে বাড়ন্ত শিশুর মতো। এরা মানে এখনো বড় হয় নাই, পরিণত হয় নাই। এরা এখনো পরিণত হচ্ছে। সুতরাং এদেরকে তোমাকে ধরো, এখন তুমি যদি একটা শিশু ধরো মানে তার গ্রোথ সাইকেলের সময় তুমি তার খাবার দাবার বন্ধ করে দাও, তাহলে সে তো আর বাড়বে না, তাই না? এই কারণে ভাজক কোষের সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয় না যাতে সে বাড়তে পারে। তাহলে সেকেন্ডারি প্রাচীর কাদের তৈরি হয়? যারা ধরো আমাদের মতো বয়স্ক, বা ধরো আমি না, ধরো তোমার মানে বাবা মায়ের মতো আর কি যারা আছে, এরা ধরো এখন মানে তাদের আর বৃদ্ধি হবে না, তারা একটা লাইফের সাইকেলে চলে আসছে। ওটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, অর্থাৎ তাদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরটা আছে। আর ধরো তোমাদের যে বয়সটা, তোমাদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরটা নাই। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। আচ্ছা জি ঠিক আছে, ভাইয়া। ভাইয়া, ভেরি গুড। আচ্ছা দেখো এখানে একটা কথা, আচ্ছা এখানে একটা দেখো, এই একটা হচ্ছে একটা কোষ, নিচে আরেকটা কোষ। তাহলে দেখো দুইটা কোষের সাধারণ পর্দা কিন্তু শুধুমাত্র মধ্য পর্দা, অর্থাৎ দুইটা কোষের মাঝে মধ্যবর্তী যে জায়গাটা, সেখানে প্রাথমিক প্রাচীরও থাকে না, সেকেন্ডারি প্রাচীরও থাকে না, শুধুমাত্র কে থাকে? মধ্য পর্দা থাকে। সে কারণে আমরা বলে থাকি মধ্য পর্দা হচ্ছে, দেখো মধ্য পর্দা দুই কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। আচ্ছা, মধ্য পর্দা যে জায়গায় থাকে মানে সাধারণ পর্দা যে বলতেছি আমরা, সেই এলাকাটাকে আমরা বলি পিট পেয়ার বা কূপ এলাকা। যেহেতু এই পিট পেয়ার বা কূপ এলাকায় শুধুমাত্র মধ্য পর্দা থাকে, সেই কারণে তোমার কোষ মানে যে কোনো কোষের সবচেয়ে পাতলা এলাকাটা হচ্ছে
এই পিট পেয়ারটা। দেখো এখানে লিখছে যে কূপ এলাকা বা পিট পেয়ার এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। কেন পাতলা? কারণ এখানে শুধুমাত্র মধ্যপর্দা থাকে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখি, আমরা এখন এই কোষ প্রাচীরের একেবারে সূক্ষ্ম গঠন সম্পর্কে জানবো। কারো কি সেলুলোজ কি? সেলুলোজ আইডিয়া আছে সেলুলোজ কি? জি ভাইয়া, সেলুলোজ হচ্ছে কলয়েড ধর্মী এক ধরনের পদার্থ, যেটা হচ্ছে গিয়ে মানে কোষ প্রাচীরের উপাদানগুলোর মধ্যে একটা। আচ্ছা, হ্যালো। আচ্ছা, হ্যাঁ শুনতেছি। আচ্ছা শোনো, বাই চান্স যদি ওই জুমের ওটা ক্লোজ হয়ে যায় তাহলে ভাই আবার ওপেন করবো আর কি। 40 মিনিট টাইম লিমিটটা শেষ হয়ে গেলে আবার ওপেন করবো। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেলুলোজ যে বলতেছিলা, যেহেতু ওইটা আমরা শিখছিলাম ধরো 9, 10 বা ক্লাস 8-এ, এখন আমরা সেলুলোজকে আরেকটু নতুন ভাবে শিখবো। আমরা তো চিনি তাই না? মানে কার্বোহাইড্রেট, আমরা ধরো খাদ্য উপাদান যেগুলো আছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলা আর কি, হ্যাঁ? তো কার্বোহাইড্রেটের বাংলা নাম হচ্ছে কি? শর্করা। এটা তো সবাই জানো তাই না? হুম? লিপিড কোনটা জি ভাইয়া? ভাইয়া। লিপিড? লিপিড হচ্ছে স্নেহ। ধরো তোমার এই যে ঘি, তারপর হচ্ছে বাটার, মেয়োনেজ, এগুলো হচ্ছে ঘি। আচ্ছা, বা সরি লিপিড আর কি, হ্যাঁ। তো শর্করা যেটা বলতেছিলাম, শর্করাটাকে আমরা বলি যে স্যাকারাইড। আমরা এই স্যাকারিন নামটা কি শুনছো? স্যাকারিন। জি ভাইয়া। জি ভাইয়া। স্যাকারিনকে অনেকেই চিনি বলে থাকে যে স্যাকারিন বেশি হয়ে গেছে বা এরকম আর কি। তো স্যাকারিনকে বিজ্ঞানী ভাষায় বলা হয় স্যাকারাইড। যদি একটা ধরো তোমার তুমি শরবত বানাচ্ছো, তো শরবতের মধ্যে চিনির একটা মাত্র ইউনিট দিলা, তো ওই চিনির অর্থাৎ শর্করার একটা ইউনিট দিলা। শর্করার যদি একটা ইউনিট থাকে অর্থাৎ শুধুমাত্র একটা শর্করা থাকে, তাহলে সেটাকে আমরা বলি মনোস্যাকারাইড। কি বলি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। যদি দুইটা থাকে তাহলে বলি ডাইস্যাকারাইড। কি বলি? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। যদি 3 থেকে 10টা থাকে তাহলে বলি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড। কি বলি? আর ভাইয়া পলিস্যাকারাইড কোনটা তাহলে? এই যে পলিস্যাকারাইড এখন বলবো। পলিস্যাকারাইড হচ্ছে 10 থেকে 99টা যদি শর্করার ইউনিট থাকে তাহলে সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা বুঝছি। আমি আবার বলতেছি। অলিগোস্যাকারাইড। আচ্ছা, যদি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করার একটা ইউনিট থাকে সেটাকে আমরা বলি মনোস্যাকারাইড। যদি শর্করা বা চিনির দুইটা ইউনিট থাকে তাহলে বলি ডাইস্যাকারাইড। যদি শর্করা বা চিনির 3 থেকে 10টা ইউনিট থাকে সেটাকে বলি অলিগোস্যাকারাইড। যদি শর্করা বা চিনির 10 থেকে 99 বা এরও বেশি থাকে সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। বুঝতে পারছো এখন? জি আচ্ছা, ভাইয়া। এই যে আমরা সেলুলোজ পড়তেছিলাম, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। দেখো বইয়ের নিচে লেখা আছে কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডিগ্লুকোজ চিনির অসংখ্য অণু নিয়ে গঠিত। 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি হয় একটা সেলুলোজ চেইন। 100 সেলুলোজ চেইন নিয়ে তৈরি হয় একটা ক্রিস্টালাইন মাইসেলি, যেটাকে আমরা বলতেছি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তারপরে 20টি মাইসেলি মিলে তৈরি হয় একটা মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি একটা ম্যাক্রোফাইব্রিল। তারপর অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে একটা ফাইবার। এখন ভাইয়া সিরিয়াল বাই সিরিয়াল বলি, সবাই শুনতে থাকো। যে 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হবে একটা সেলুলোজ চেইন। 100 সেলুলোজ চেইন মিলিয়ে তৈরি হবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। তারপর হচ্ছে এই মাইসেলিকে আমরা বলতেছি কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। 20টা মাইসেলি মিলে তৈরি হবে একটা মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে একটা ম্যাক্রোফাইব্রিল, মানে মাইক্রো থেকে একটু বড়। তারপরে অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হবে একটা ফাইবার বা তন্তু। এই সিরিয়ালটা কিন্তু মনে রাখা লাগে যে কতটা সেলুলোজ মিলে কতটা সেলুলোজ চেইন, কতটা সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি, কতটা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, কতটা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল, কতটা ম্যাক্রো থেকে একটা ফাইবার। সবাই কি বুঝতে পারছে এটা? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আরেকবার। আরেকবার? আচ্ছা ঠিক আছে। তাহলে সবচেয়ে প্রথমে আমরা যে ওয়ার্ডটা মনে রাখবো সেটা হচ্ছে সেলুলোজ, তাই না? ধরো মানুষ কি হচ্ছে, মানে ধরো তোমার কিচ্ছু মনে নেই, অন্তত নিজের নামটা তো মনে থাকবে, তাই না? তো নিজের নাম হিসেবে মনে করো সেলুলোজ। সেলুলোজ হচ্ছে নিজের নাম। তাহলে কোষ প্রাচীর যদি আমি বলি, কোষ প্রাচীর বললেই আমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে একটা সেলুলোজ। আচ্ছা, সেলুলোজ থেকে আসবে কি? সেলুলোজ চেইন, অর্থাৎ একটা থেকে মানে সেলুলোজ অনেকগুলা মিলিয়ে মিলিয়ে আমরা তৈরি করতেছি সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন তৈরি করতে হলে কতটা লাগবে? 1 থেকে 3000। এই 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হবে একটা সেলুলোজ চেইন।
তারপরে 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হবে একটা মাইসেলি। এই মাইসেলিকে বলতেছি আমরা কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আচ্ছা, তাহলে 1 থেকে 3000 সেলুলোজ চেইন মিলে তৈরি হলো একটা মাইসেলি। সরি, এই এক সরি ভুল বলছি। 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হলো একটা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ মিলে তৈরি হচ্ছে মাইসেলি। তারপরে 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রো মিলে একটা ম্যাক্রোফাইব্রিল, তারপর হচ্ছে অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে একটা ফাইবার। এখন ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি গ্রুপে সংক্ষেপে লিখে দিব, হ্যাঁ, কোনো টেনশনের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, একটু আগে আমরা বলছিলাম এই হচ্ছে একটা কোষ, এই আর একটা কোষ, তাহলে দুইটা কোষের মধ্যবর্তী কিন্তু একটা খালি জায়গা থাকে, তাই না? এই খালি জায়গাটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। দেখো, যেটা আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে কি প্লাজমোডেজমাটা। তাহলে দুইটা কোষের যে মধ্যবর্তী সংযোগকারী একটা স্থান, সেই স্থানকে আমরা কি বলি? প্লাজমোডেজমাটা। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন কোষ প্রাচীর সরাইলাম। আচ্ছা, এটা দেখো, একটা হচ্ছে ধরো আমরা এখন গাড়ি আবার চালাইতেছি, কোষ প্রাচীর শেষ, নেক্সটে আসলো কি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। কোষ ঝিল্লির সর্বপ্রথম কোষ ঝিল্লি নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিচ্ছেন এবং অনেকেই মানে ধারণা যে তাদেরটাই সঠিক, কিন্তু সর্বজন গ্রাহ্য যে মডেলটা সেটা হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল গিভেন বাই সিঙ্গার এবং নিকলসন। বুঝছো? পরীক্ষায় কিন্তু সালটা সহ আসে, মানে এডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, দুইটাতেই সালটাই আসে যে সিঙ্গার এবং নিকলসন কত সালে ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেন। সেটা হচ্ছে কত? 1972। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল কিন্তু রিটেন বলো বা ভাইবা বলো সবকিছু, সরি ভাইবা বলতেছি, অবজেক্টিভ বলো, দুই জায়গায় আসে। মানে রিটেনের জন্য প্রথম অধ্যায় থেকে রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আপাতত চিত্রে দেখো ফ্লুইড মোজাইক মডেলে কি কি আছে। আচ্ছা, এখানে দেখো একটা কথা আছে গ্লাইকোপ্রোটিন, আবার এদিকে আছে গ্লাইকোলিপিড। গ্লাইকো কথাটার মানে হচ্ছে ধরো গ্লুকোজ। গ্লুকোজ, অনেকগুলা গ্লুকোজ মিলে যখন একত্রিত হবে সেটাকে আমরা বলি গ্লাইকোজেন, তাই না? তাহলে অনেকগুলা গ্লুকোজ মিলে যখন একত্রিত হয় সেটাকে আমরা বলি গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন যখন কোনো একটা প্রোটিনের সাথে যুক্ত হবে সেটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এদিকে আসো গ্লাইকোলিপিড। তাহলে কার্বোহাইড্রেট এখানে আবার যখন গ্লুকোজটা তোমার লিপিডের সাথে যুক্ত হবে সেটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। সুতরাং দেখতে পারলাম যে কোষ ঝিল্লিতে সবচেয়ে বাইরের দিকে থাকে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। আচ্ছা, এদিকে দেখো, গ্লাইকোলিপিডের অংশটায় কালো কি একটা বার আছে স্যার? এই যে এটা এটা মানে কালো কোন জায়গাটা বুঝতে পারি নাই। ভাইয়া স্ক্রিনের মধ্যে কালো একটা আহ, সাফাই স্ক্রিনের সমস্যা আছে। উম, আচ্ছা থাক, ওইটার দিকে মানে ইয়ে করো না। আমি যে নিচ থেকেই বলি, গ্লাইকোলিপিড কথাটা যে ইয়ে হয়ে গেছে তো, মানে বোল্ড হরফে লিখেছিল হয়তো এই কারণে কালো হয়েছে। আচ্ছা, নিচের দিকেই তাকাও। এখানে দেখো অনেক প্রোটিন আছে, যে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, তারপর কোলেস্টেরল আছে, তারপর আবার প্রোটিন চ্যানেল আছে। এখানে মনে রাখতে হবে যে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন কোনটা আর ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কোনটা। কোষঝিল্লিতে 3 রকমের প্রোটিন পাওয়া যায়, বুঝছো? একটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, তারপর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। 3টে প্রোটিন থাকে কোষঝিল্লিতে। গ্লাইকোপ্রোটিন তো সহজ, আমরা দেখতেই বুঝতেছি যে এটা গ্লাইকোপ্রোটিন। কিন্তু পেরিফেরাল প্রোটিন যেটা, ধরো কোষঝিল্লির 2টা স্তরের মধ্যে যে কোনো একটা স্তর মানে জুড়ে থাকে পেরিফেরাল মেমব্রেনটা। কিন্তু ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কোষঝিল্লির 2টা স্তর জুড়েই থাকে, বুঝছো? তাহলে আমি আবার বলি, কোষঝিল্লিতে 3টে প্রোটিন থাকে। একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, যেটা আমরা শুরুতে বললাম, তারপরটা হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, তারপর হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। এখন পেরিফেরাল মেমব্রেন প্রোটিন কোনটা আর ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কোনটা এটা আমাদের একটু চেনা দরকার। ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন হচ্ছে যেটা কোষঝিল্লির 2 স্তর ভেদ করেই থাকে, আর প্রান্তীয় বা পেরিফেরাল প্রোটিন হচ্ছে সেই প্রোটিন যেটা কোষঝিল্লির মাত্র একটা স্তর জুড়ে থাকে। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো প্রাণী কোষে, এটা হয়তো প্রাণী কোষের একটা কোষ ঝিল্লি আছে, কিভাবে বুঝলাম? কারণ এখানে দেখো কোলেস্টেরল আছে। এটা মনে রাখতে হবে, উদ্ভিদ কোষে কিন্তু কোলেস্টেরল থাকে না। কোলেস্টেরল থাকে কোন কোষে? প্রাণী কোষে। তাহলে যদি একটা কোষ ঝিল্লির চিত্র থাকে, যেগুলা পরীক্ষা আসবে না, কিন্তু ধরো একটু বেসিক ক্রিয়েট করার জন্য, যে কোলেস্টেরল কোন কোষ ঝিল্লিতে থাকে।
কোলেস্টেরল থাকে প্রাণী কোষের কোষঝিল্লিতে, যার কারণে আমরা মোটা হই আর কি, কোলেস্টেরল শরীরে জমে। উদ্ভিদ কোষে যেহেতু কোলেস্টেরল নাই, এই কারণে উদ্ভিদ কোষে ওইরকম চর্বি জমাইতেছে না আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, উদ্ভিদ কোষের মডেলটা আমি আজকে আর বলতেছি না, যেহেতু আমাদের অনেক টপিক আছে। আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্টের ছবিটা কি দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট ইজ দ্য বিগেস্ট অর্গানিজম অফ প্ল্যান্ট সেল। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 সালে আসছিল, যখন আমার ছোট ভাই পরীক্ষা দিছিল আর কি, ওর সময় আসছিল। তো আসলে বইয়ে লেখা থাকে যে প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। যেহেতু ওই যে প্লাস্টিড তো সবাই বুঝোই, প্লাস্টিডের এবার 3টে ভাগ আছে, যে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তো পরীক্ষায় আসছিল যে কোনটি কোষের সর্ববৃহৎ অঙ্গাণু, দিয়ে তোমার 4টা অপশন ছিল। ধরো মাইটোকন্ড্রিয়া ছিল, রাইবোজোম ছিল, লাইসোজোম ছিল, আর ছিল ক্লোরোপ্লাস্ট। তো ধরো অনেকেই তো বইয়ের লাইনটা পড়ে গেছে যে প্লাস্টিড হচ্ছে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু, কেউ তো আর এটা পড়ে যায় না যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। যার কারণে অনেকে অপশন এটা মিস করছে, মানে অনেকেই অপশনে ক্লোরোপ্লাস্টটা না দাগায় মাইটোকন্ড্রিয়া দাগাইছে, কিন্তু ক্লোরোপ্লাস্ট যে প্লাস্টিডেরই একটা অংশ, এটা অনেকেই খেয়াল করেনি। সুতরাং আনসারটা ছিল কিন্তু ক্লোরোপ্লাস্টই। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমরা ক্লোরোপ্লাস্টের একটু চিত্রটা দেখি। ক্লোরোপ্লাস্টে যদি আমরা বায়োলজিতে মনে রাখবা, ধরো যে যত বেশি চিত্র আয়ত্ত করতে পারবে, তার গঠনটা লিখে ইম্পর্টেন্ট, মানে গঠনটা লেখা তত সহজ হবে। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের লেভেলে গঠনের চাইতে যে কোনো একটা জিনিসের গঠন থেকে কাজ জানাটা জরুরি। বুঝছো? মানে আমাদের লেভেলে অর্থাৎ মেডিকেলে যারা থাকে তাদের জন্য স্ট্রাকচারটা জানা দরকার। তো তোমাদের জন্য যে কোনো একটা কিছুর আগে ফাংশন জেনে নিবা, যেটা কি কাজ করে, কেন এটা থাকা দরকার, তারপরে গঠনটা। আচ্ছা, তাও আমরা গঠনটা একটু বলি। দেখো, এখানে গঠনে অনেকগুলা স্তূপ আছে, যে একটা দুইটা দুইটা তিনটা চারটা এখানে আছে, এখানে আছে। এর বাইরেও সবচেয়ে বাইরে থেকে যদি আসি আমরা, তো এখানে একটা বাইরের মেমব্রেন আছে আর একটা ভেতরের মেমব্রেন আছে, যেটাকে আমরা বলতেছি বহিঃস্তর, আর একটা ভেতরটাকে বলতেছি অন্তঃস্তর। আচ্ছা, বহিঃস্তর আর অন্তঃস্তর থেকে যদি আরেকটু ভেতরে আসি, তাহলে দেখেন একটা পানির মতো একটা ফ্লুইড আছে। এই পানির মতো ফ্লুইডটাকে আমরা কি বলি? স্ট্রমা বলি। বুঝছো? কিন্তু এই স্ট্রমাটা যদি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে হতো, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতেও সেম, যে বহিঃস্তর থাকে, অন্তঃস্তর থাকে, কিন্তু ওইখানে স্ট্রোমা, যে ফ্লুইডটা, ওইটা ফ্লুইডটাকে আমরা স্ট্রমা না বলে বলি ম্যাট্রিক্স। বুঝছো? তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে কোষের যে ফ্লুইডটা, সেটাকে আমরা বলি স্ট্রমা, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কোষের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স। মনে থাকবে এটা? জি ভাইয়া। বলো তো, মাইটোকন্ড্রিয়াতে কি বলি, ম্যাট্রিক্স না স্ট্রোমা? ম্যাট্রিক্স। আর ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে কি বলি? স্ট্রোমা। স্ট্রমা। ভেরি গুড। আচ্ছা, তাহলে স্ট্রোমা শেষ। এখন আমরা আরেকটু ভিতরে যাই। এই যে অনেকগুলো স্তূপ দেখতেছো, একটা ধরো কিসের মতো, ধরো পাউরুটির মতো। এই পাউরুটির টোটাল একটা স্তূপকে বলি আমরা গ্রানাম। কি বলি? গ্রানাম। যদি এক বচনে বলি তাহলে গ্রানাম, আর যদি সবগুলো একসাথে বলি অর্থাৎ বহু বচনে বলি, তাহলে হবে গ্রানা। এই মটা উচ্চারণ হবে না, গ্রানামের মটা উচ্চারণ হবে না যদি বহু বচনে বলি। আচ্ছা, এই গ্রানামের মধ্যে প্রতিটাকে বলি, অর্থাৎ ধরো এই একটা, এই একটা, এই সিঙ্গেল ইউনিট গুলাকে আমরা বলতেছি থাইলাকয়েড। তাইলে গ্রানামের মধ্যে সিঙ্গুলার গুলাকে আমরা কি বলি? থাইলাকয়েড। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখো এখানে, এই এই গ্রানাম থেকে এই গ্রানামে একটা কানেকশন আছে একটা নালীর মাধ্যমে। তোমরা যখন পাটিগণিতের অঙ্কগুলা করছো, তখন চৌবাচ্চা, লেমেলি এই ওয়ার্ডগুলো হয়তো শুনছো। তখন দেখো যে লেমেলিম কথাটা মানে হচ্ছে নালী, তাহলে লেমেলি কথাটা মানে কি? নালী। তাহলে স্ট্রোমার মধ্যে যেহেতু এই নালীটা আছে, সুতরাং এই নালীকে আমরা বলি স্ট্রোমা লেমেলি। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা আমি আরেকবার বলি। এটা হচ্ছে বহিঃস্তর, তারপর হচ্ছে অন্তঃস্তর, তারপরে ভেতরে ফ্লুইডটাকে আমরা বলতেছি স্ট্রমা, তারপরে একটা পুরা ইউনিট থাকবে পাউরুটি আকারে, সেটাকে আমরা বলি গ্রানাম। গ্রানামের মধ্যে প্রতিটাকে আমরা বলতেছি থাইলাকয়েড। এই থাইলাকয়েড গ্রানামের মধ্যে কানেকশন থাকে, সেই কানেকশন গুলাকে বলি আমরা স্ট্রোমা লেমেলি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে পরের চিত্রে গেলাম। এটা হচ্ছে এখন একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের কি ঘর বলা হয়, কেউ কি বলতে পারবে? পাওয়ার হাউস। শক্তিঘর। পাওয়ার হাউস বলা হয়। এখন এটা বলো, কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ এটাতে কারণ হচ্ছে গিয়ে যে মানে শ্বসনের সব কারণ হচ্ছে
আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে শ্বসনের মাইটোকন্ড্রিয়া হচ্ছে ক্রেবস শ্বসনের। চক্রটা এখানে হুম হয় হুম। আচ্ছা মেইনলি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তুমি বলো তো যে কেউ সবাই, আমরা কি সবাই দেখি না যে মায়ের সাইডে ফ্যামিলির দিকে আমরা আমাদের অনেক টান থাকে, এটা কেউ খেয়াল করছো কখনো? হুম। মানে বুঝি সবাই, নাই ভাইয়া। মানে কথাটা হচ্ছে কি যে ধরো আমাদের সবারই যে মামা নানা বা মামা বাড়ি নানার বাড়ি আহ দাদার বাড়ির তুলনায় মামার বাড়ি আমরা অনেক বেশি পছন্দ করি, বা মায়ের সাইডের ফ্যামিলি, এটা কি সবার ক্ষেত্রে হয়? না তোমাদের ক্ষেত্রে কিরকম? ইয়েস ভাইয়া। না এরকম না? স্যার, সবার ক্ষেত্রে না। প্রায় হয় আচ্ছা ধরো, কাজিনদের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, মানে হয়তো এটা সবার ক্ষেত্রে না, কিন্তু ধরো ম্যাক্সিমাম যে মানে মামাতো ফ্যামিলি যে বা মায়ের যে ফ্যামিলিটা, এটা আমাদের অনেক পছন্দ, মানে দেখা যায় যে যদি আমরা কম্পেয়ার করি আর কি। কারণটা হচ্ছে কি, এই যে মাইটোকন্ড্রিয়াটা আমরা পাই শুধুমাত্র মায়ের থেকে, বুঝছো? মানে অন্যান্য সকল অঙ্গাণু তো না আমি তুলছি তো। আচ্ছা, ধরো অন্যান্য সকল অঙ্গাণু অঙ্গাণু তো আমরা মা বাবা দুইটা থেকেই পেয়ে থাকি, কিন্তু শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াটা আমরা শুধুমাত্র মায়ের কাছ থেকেই পেয়ে থাকি। যার কারণে ওই যে বললা অনেকের আবার ভিন্নতা আছে, অনেকের যেহেতু মাইটোকন্ড্রিয়াটা মায়ের কাছ থেকে আসতেছে, প্রায় অর্থাৎ বেশিরভাগেরই মায়ের সাইডের ফ্যামিলির দিকে একটা বেশি আকর্ষণ থাকে, এই কারণেই হয়তো আর কি। আচ্ছা আচ্ছা, দেখো মাইটোকন্ড্রিয়া তো ওই সেম ক্লোরোপ্লাস্টের মতোই, এখানেও বহিঃস্তর থাকে, এখানে অন্তঃস্তর থাকে, কিন্তু ওই যে ক্লোরোপ্লাস্টে আমরা বলছিলাম ভেতরে ফ্লুইডটা কি বলতাম আমরা স্ট্রোমা, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেটার নাম হয়ে গেল কি ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি, কেউ একজন বলো তো যে কোষের মধ্যে ডিএনএ কোন কোষীয় অঙ্গাণুতে থাকে? হুম। ক্রোমোজোমে ফার্স্ট নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ। আচ্ছা, নিউক্লিয়াস বা ক্রোমোজোমে থাকে, কিন্তু দেখো এই দুটো জিনিস মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটিতে তাদের নিজস্ব ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আর ওদিকে ক্লোরোপ্লাস্ট থাকবে ক্লোরোপ্লাস্টীয় ডিএনএ। এখন পার্থক্য হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর ক্লোরোপ্লাস্টের ডিএনএ এর মধ্যে। যেমন আমাদের যে নিউক্লিয়াসের যে ডিএনএটা থাকে সেটা হচ্ছে কি ডাবল হেলিক্স অর্থাৎ সূত্রাকার ডিএনএ, এটা হচ্ছে প্রকৃত কোষের ডিএনএ এর বৈশিষ্ট্য। কিন্তু আদি কোষের যে ডিএনএ, আদি কোষের ডিএনএ থাকে বৃত্তাকার অর্থাৎ একটা মালার মতো। তাহলে আমি আবার বলি যে প্রকৃত কোষের ডিএনএ হচ্ছে সূত্রাকার যেটা নিউক্লিয়াসে থাকে, আর আদি কোষের ডিএনএ হচ্ছে বৃত্তাকার। এই ডিএনএটা কোথায় থাকে? এই ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টের ডিএনএ এর মধ্যে। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ডিএনএ এর সাথে নিউক্লিয়াসের ডিএনএ পার্থক্যটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাও দেখো এখানে মাইটোকন্ড্রিয়াতে ছোট ছোট অনেকগুলা গ্রানিউলস আছে, এগুলাকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। কি বলি? ক্রিস্টি। দেখো এখানে একটা ওয়ার্ডটা আছে যে ক্রিস্টি। আচ্ছা, এই ক্রিস্টিতে বিভিন্ন শক্তি ধরো তোমার একটা কাজ করবা, তাহলে কি লাগে যে ধরো আমরা সকালবেলা যে বলি যে পরীক্ষার দিন সকালে জুস খেয়ে যাও বা কলা খেয়ে যাও, যেগুলোতে আমরা এনার্জি পাই, পটাশিয়াম পাই, বুঝছো? ঠিক তেমনি যেহেতু মাইটোকন্ড্রিয়াকে আমরা বলতেছি কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর, তাহলে নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়াকে বেশি বেশি খাওয়াতে হবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে আর কি কাঁচামাল থাকতে হবে। সেই কাঁচামাল গুলা কোথায় থাকে? এই ক্রিস্টির মধ্যে থাকে, বুঝছো? কাঁচামাল গুলাকে আমরা কি বলি? এনজাইম বলি। বিভিন্ন এনজাইম মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। তো মাইটোকন্ড্রিয়া যেহেতু কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর, তো মানে সায়েন্সের ভাষায় আমরা ওই শক্তিটাকে বলতেছি কি এটিপি। তাহলে কোষের শক্তি উৎপন্নকারী অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি শক্তি উৎপন্ন করে? এটিপি শক্তি উৎপন্ন করে, এটিপি নামের শক্তিটা। মনে থাকবে এটা। জি ভাইয়া। এটিপি কে বলা হয় কোষের শক্তি মুদ্রা। এটা ভাইয়ার এইচএসসি পরীক্ষায় আসছিল যে কোষের শক্তি মুদ্রা কাকে বলা হয়। শক্তি মুদ্রা অর্থাৎ এনার্জি অফ বায়োলজিক্যাল কয়েন যেটা বলি আমরা, বা বায়োলজিক্যাল কয়েন হিসেবে মনে রাখো, সেটা হচ্ছে এটিপি শক্তি মুদ্রা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন সরাইলাম মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, বা অন্তঃপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতেই থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার রাফ হতে পারে অর্থাৎ অমসৃণ হতে পারে, আরেকটা হতে পারে স্মুথ বা মসৃণ। এখন এটা কি জানো যে রাইবোজোমের কাজ কি? কেউ কি জানো? প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন প্রোটিন সংশ্লেষণ করা। সংশ্লেষণ করা। এই কারণে আমরা রাইবোজোমকে বলে থাকি কোষের প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ এই ফ্যাক্টরিতে শুধুমাত্র প্রোটিন তৈরি হয়। তাহলে
স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই, যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গায়ে রাইবোজোম লাগানো থাকে, যার কারণে সেটা হয়ে যায় অমসৃণ। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু কোনো রাইবোজোম লাগানো থাকে না। তাহলে যেহেতু আমরা জানলাম যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, তাহলে কেউ একজন বলো তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি হবে? প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? আমরা যখন একটু আগে যখন শিখছিলাম যে তোমার ৩টা মেইন খাদ্য উপাদান আছে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। এই ৩টা খাদ্য উপাদানের মধ্যে প্রোটিন সংশ্লেষণ করতেছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর বাকি যে ২টা অর্থাৎ কার্বোহাইড্রেট আর লিপিড, এই ২টা সংশ্লেষণ করে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মনে থাকবে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে এটুকুই জানো। আজকের ক্লাসটা হচ্ছে কি শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক ইনফো আছে। সব এক ক্লাসে শেষ করা যাবে না। এই কারণে আজকে জাস্ট আমি পরিচয় করায় দিচ্ছি যে কোনটা কি, কোনটার কি ফাংশন এগুলা। আচ্ছা। এরপরে দেখো একটা কথা আছে যে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন কথার বাংলা হচ্ছে কি কোষকঙ্কাল। কোষকঙ্কাল যে ৩টা জিনিস দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কি মাইক্রোটিউবুলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। এই ৩টা আলাদা কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। ধরো এটা কি আমরা জানি যে আমরা তো আমাদের কোষে কিছু আছে যে কোষ ঝিল্লি যুক্ত অঙ্গাণু, আবার কিছু অঙ্গাণুদের মধ্যে আবার কোষ ঝিল্লি নাই। এমন কয়েকটা অঙ্গের নাম বলো তো যেগুলাতে কোষ ঝিল্লি নাই, কেউ কি বলতে পারবে? সাইটোস্কেলেটন, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, আর হচ্ছে গিয়ে রাইবোজোম। রাইবোজোম, ভেরি গুড। এগুলো কিন্তু মানে ধরো অ্যাডমিশন টেস্টের পড়াশোনা অনেক আগে শেষ করে ফেলছো। আচ্ছা ধরো তাহলে এই যেটা আমি বলতেছিলাম কোষ ঝিল্লি বিহীন অঙ্গাণু, তাহলে এটা আমরা আরেকটু সহজ সূত্র দিয়ে মনে রাখতে পারবো। তাহলে মনে রাখি আমরা যে ঝিল্লিবিহীন অঙ্গাণুর নামের যে কোডটা সেটা হচ্ছে মামাই সেরা, অর্থাৎ মামা ই সেরা। মামা দিয়ে মামা ফার্স্টের ম দিয়ে হচ্ছে মাইক্রোটিবুস, মামার সেকেন্ড ম দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্টস, মামাই রস্বই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, আর সেরার সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, রা দিয়ে হচ্ছে রাইবোজোম। এইভাবে কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে ভাইয়া রাখি। আরেকবার। আচ্ছা আরেকবার। কোডটা হচ্ছে মামাই সেরা। ধরো অমুকের মামাই সেরা। মামাইর প্রথম মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, দ্বিতীয় মা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবুলস, রস্বই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, গেল আমাদের মামাই। তারপর হচ্ছে সেরা, সেরার সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, রা দিয়ে হচ্ছে রাইবোজোম। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই সাইটোস্কেলেটন অর্থাৎ এই স্লাইড থেকে শুধুমাত্র আমাদের এটা জানলেই হবে যে কোষ কঙ্কাল কি কি দিয়ে তৈরি আর কোষ ঝিল্লি বিহীন অঙ্গাণু কি কি আছে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এটা হচ্ছে লাইজোজোম। লাইজোমের চিত্র কি সবাই দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, লাইজোজোম কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু। বলতো কেউ যে আমাদের যে ৩টা রক্তকণিকা আমরা ওইদিন পড়ে আসছিলাম, এই ৩টা রক্তকণিকার মধ্যে জীবাণু বক্ষণ করে অর্থাৎ প্রতিরক্ষা বা আত্মরক্ষায় কোন অঙ্গাণু অংশ নেয়, কোন রক্তকণিকা অংশ নেয়? ডাব্লিউবিসি। ডব্লিউবিসি। এই ডাব্লিউবিসির মধ্যে কিন্তু লাইজোজোমটা থাকে। কেন লাইজোজোম থাকে? কারণ হচ্ছে লাইজোজোমও কিন্তু আমাদের জীবাণু ভক্ষণে অংশ নেয়। লাইসোজোমকে আমরা আরেকটা সুন্দর একটা নামে ডাকি, যেটা নিয়ে একটা মুভি বের হয়েছিল। মুভিটার নাম কি বলতো? বা লাইসোজোমের নাম কি আরেকটা? কেউ বলতে পারবে না? না। লাইসোজোমের আরেকটা নাম হচ্ছে সুইসাইডাল আমি স্কোয়াড। চিনি, কোরিয়ান। হুম, হ্যাঁ, সুইসাইড স্কোয়াড। সুইসাইডাল সুইসাইড স্কোয়াড। স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। তাহলে লাইসোজোমের যেমন মাইটোকন্ড্রিয়া একটা নাম ছিল যে কোষের পাওয়া শক্তিকর, এটা তো আমরা সবাই জানি যে কেন বলা হতো। কিন্তু লাইসোজোমের যে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী মানে থলিকা, এটাকে কেন বলা হয় এটা আমরা এখন জানা দরকার। ধরো তোমার হাতের স্কিনের কোনো একটা অংশে কি হলো, অ্যাসিড পড়লো, তাই না? আমরা তো জানি অ্যাসিড যদি আমাদের শরীরে পড়ে যায় তাহলে কি হবে? অ্যাসিড হচ্ছে কি নিরোধক টাইপের। নিরোধক কি ওয়ার্ডটা কি আমরা শুনছি কেমিস্ট্রিতে? ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, নির্দোক কি কাজ করে? নির্দোক হচ্ছে কোনো একটা অংশ থেকে পানি শোষণ করে নিয়ে যায়। ঠিক তেমনি অ্যাসিড ওই কাজটাই করে থাকে। ধরো অ্যাসিড যদি আমাদের স্কিনে পড়ে অর্থাৎ ত্বকে পড়ে, তাহলে ত্বকের যে পানিটা আছে অ্যাসিড কিন্তু ওইটা পানিটা নিয়ে যায়। যার কারণে আমাদের ওই ওই স্কিনের ওই জায়গাটা একেবারে কুঁচকায় যায় এবং একটা বিশ্রী হয়ে যায় আরকি পুরোটা। তাহলে দেখো অ্যাসিড যদি কোনো একটা মানে স্থানে নিক্ষিপ্ত হয় তাহলে ওই জায়গাটা মরে যায়। তখন এই জায়গা যদি একেবারে ওইভাবেই থেকে যায়, ধরো আমরা তো বাহ্যিকভাবে কোনো কিছু হলে আমরা নিজেরাই দেখি। কিন্তু ধরো শরীরের অভ্যন্তরীণ তো
প্রতিনিয়ত বিভিন্ন কোষ মারা যাচ্ছে, বিভিন্ন কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে যে কোষগুলা মরতেছে এগুলা কি কোষ নিজেই মানে ওই জায়গায় থেকে যাবে? না, ওগুলারও তো একটা, ধরো আমরা বাসাতে যে ময়লা আবর্জনা থাকে ওগুলা তো আমরা ডাস্টবিনে ফেলে দেই, তাই না? বা তোমার যে ময়লা যে ভ্যান আসে ওগুলো নিয়ে যায়, তাই না? তাহলে আমাদের শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলা কিন্তু ফালা দেওয়া দরকার। ওই কাজটা কে করে থাকে? ওই কাজটা লাইসোজোম করে থাকে। ধরো কোষের মধ্যে তো লাইসোজোম থাকে। লাইসোজোমের মধ্যে অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। দেখো এখানে কথা একটা লেখা আছে যে দে কন্টেইন হাইড্রোলাইটিক এনজাইমস। হাইড্রোলাইটিক কথাটার মানে হচ্ছে যে তার মধ্যে এমন কতগুলা এনজাইমস আছে যা দিয়ে সে মানে কি বলবো পানিকে ভেঙে দিতে পারে ওইরকম, বা পানির সাহায্যে কোনো একটা পদার্থকে ভেঙে দিতে পারে, সেটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমস। আচ্ছা, এইরকম 40টা হাইড্রোলাইটিক এনজাইম থাকে লাইসোজোমের মধ্যে। ধরো একটা কোষ মারা গেল, বুঝছো? এখন কোষের মধ্যেই তো লাইসোজোম আছে। তো যখন একটা কোষ মারা যাবে তখন লাইসোজোম কি করবে? তখন এই লাইসোজোমটা তার যে হাইড্রোলাইটিক এনজাইম গুলা অর্থাৎ 40টা হাইড্রোলাইটিক এনজাইম সেগুলো সে বের করবে। তো ওই হাইড্রোলাইটিক এনজাইম মেলে কোষটাকে ভক্ষণ করে ফেলে। তখন ওই মৃত কোষটা শরীরের মধ্যে অটোমেটিক্যালি গায়েব হয়ে যায়। যেহেতু সে নিজের কোষকে নিজেই মেরে ফেলতেছে সেই কারণে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। ক্লিয়ার হয়েছে এখন? ভাইয়া একটা জি কোয়েশ্চেন ভাইয়া। ছিল। হ্যাঁ, কোশ্চেন করো। এখানে যে মানে ছবিটাতে দেখা যাইতেছে এনজাইমস, হুম তো হুম এনজাইমস তো মেইনলি মানে তরল পদার্থ টাইপের, তো এখানে যে গোল গোল না, মানে কি এনজাইমস বলে হচ্ছে এনজাইমস কিন্তু তরল পদার্থের মতো না। এনজাইমস হচ্ছে প্রোটিন, বুঝছো? যখন ধরো আমরা তো জানি যে প্রোটিনের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। তো 20টা অ্যামিনো জি অ্যাসিড মিলে তৈরি হবে একটা প্রোটিন, আর অনেকগুলা প্রোটিন মিলে তৈরি হবে একটা এনজাইম। তো সুতরাং এনজাইম কিন্তু তরল পদার্থ না। এনজাইম হচ্ছে ধরো একটা স্ট্রাকচার থাকবে, তার বর্তুলাকার বা এখানে যেরকম দেখাইছে দানাদার ওই রকম। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই এনজাইমগুলো কিন্তু মানে সাধারণ এনজাইম না। তারা হচ্ছে কি হাইড্রোলাইটিক এনজাইমস। হাইড্রোলাইটিক মানে কি যে যেকোনো বস্তুকে তারা পানির সাহায্যে ভেঙে দিতে পারবে। বুঝছো? মানে অর্থাৎ এই এনজাইমে কিন্তু পানি থাকে। তো এরকম কতটা হাইড্রোলাইটিক এনজাইমস থাকে তাদের মধ্যে 40টা। এই 40টা হাইড্রোলাইটিক এনজাইমস দিয়ে যখন নিজস্ব ওই কোষটা মরে যায় তখন ওই কোষ থেকে লাইসোজোম বের হয়, তার হাইড্রোলাইটিক এনজাইম বের করে এবং কোষটাকে মেরে ফেলে। এবং দেখো লাস্টের লাইনটা দেখো, and so function as part of the recycling system of the cell। মানে ওই কোষটাকে মেরে ফেলে দিয়ে শরীর থেকে বের করে দেয়, অর্থাৎ রিসাইকেল করে। বুঝছো এখন লাইসোজোমকে কেন আমরা আত্মঘাতী তুলিকা বলি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ভাইয়া কোষ মরে গেলে ওটা মানে শরীরের বাইরে কিভাবে চলে যায়? আমরা তো মানে না, এরকম কিছু মনে হয় না আমাদের। না, আমাদের মধ্যে যেই তোমার গলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এগুলো লাইসোজোমের ফলে যে তোমার ডেড প্রোডাক্ট গুলো আসবে তা গলজি বডি কি করে প্যাকেজিং করে, বুঝছো? প্যাকেজিং করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে পাঠায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার ডিরেক্টলি সার্কুলেশনে পাঠায় দেয়। শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া জি ভাইয়া। গলগি অ্যাপারটাস মানে কি? গলজি বডি আমরা একটু পরেই আসতেছি। আচ্ছা, দেখি দাঁড়াও। গলজি বডি গেল কি? ও, গলজি বডির চিত্রটা আমি রাখি নাই, মানে সরি। আচ্ছা, গলজি বডি তা আমি বলি। গলজি বডি হচ্ছে তোমার ধরো আমরা তো পড়ছিলাম যে রাইবোজোম হচ্ছে যে এমন একটা অঙ্গ না যেখানে প্রোটিন তৈরি হয়। ঠিক তেমনি গলজি বডি হচ্ছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। অর্থাৎ গলজি বডিতে কার্বোহাইড্রেট তৈরি হয়। গলজি বডিটা যে শুধুমাত্র কার্বোহাইড্রেট তৈরির মধ্যেই সীমিত থাকে তা কিন্তু না। গলজি বডির অনেক কাজ আছে। গলজি বডি নিজে লাইসোজোম তৈরি করে থাকে। আবার লাইসোজোমের ফলে যে কোষের ধ্বংসাবশেষ সেগুলোও কিন্তু গলজি বডির মাধ্যমে প্যাকেজিং হয়। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, গলজি বডি বিজ্ঞানী ক্যামিলো গলগি, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে গলগি আর কি। তো গলগি বডি হচ্ছে বিজ্ঞানী ক্যামিলো গলগি, ইতালীয় একজন বিজ্ঞানী, সর্বপ্রথম পেঁচা আর বিড়ালের স্নায়ুকোষে দেখতে পান। এই থেকে আসছিল, এটা একটু মনে রেখো যে সর্বপ্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে গলগি বডি লক্ষ্য করেন বিজ্ঞানী ক্যামিলো গলগি। স্নায়ু কোষে? হ্যাঁ, হ্যাঁ। স্নায়ুকোষে শর্করা কি করছে? না, স্নায়ুকোষের সর্বপ্রথম আবিষ্কৃত হয় আর কি গলগি বডিটা। এরপর তো গলগি বডি মানে এমন না যে, আচ্ছা কোষ বলতে কিন্তু মানে সবকিছুই বোঝায়। এখানে পেশি কোষ, স্নায়ুকোষ সব কোষেই কিন্তু গলগি বডি আছে, বুঝছো? কোষ মানে যে মানে দেহ কোষ বলতে যে আলাদা এরকম কিছু না, বা স্নায়ুকোষ বলতে যে আলাদা এরকম কিছু না। সকল কোষেই সকল রকমের কোষীয় অঙ্গাণু থাকে। ক্লিয়ার হইছে সবার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো রাইবোজোম। রাইবোজোমটা পড়ছিলাম আমরা যে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম নিয়ে আমি আর কিছু বলতেছি না। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস।
আচ্ছা, নিউক্লিয়াসকে বলা হয় থাকে কোষের প্রাণকেন্দ্র, অর্থাৎ কোষেরও একটা লাইফ আছে। সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস অনেক কিছু নিয়ে তৈরি। যেমন দেখো সুপারফিশিয়ালি আমি বলি যে ঠিক বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারপরে নিউক্লিওলাস থাকে মাঝখানে, তারপরে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে নিউক্লিয়ার রেটিকুলাম গুলো দেখতেছো পেঁচানো অবস্থায়, এগুলোই কিন্তু ক্রোমোজোম। এদের মধ্যে যখন তুমি ফুলগিন রং দিবা বা অর্থাৎ এদের থেকে পানি শোষণ করে নিবা, তখন এই নিউক্লিয়ার রেটিকুলামটাই আস্তে আস্তে দৃষ্টিগোচর হয়। তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলে মানে চিনি আর কি। নিউক্লিয়ার রেটিকুলামের আরেকটা নাম হচ্ছে কি এখানে ক্রোমাটিন, তারা ক্রোমাটিন হিসেবে উল্লেখ করছে। আচ্ছা, তাহলে আমি আবার বলি, সবচেয়ে বাইরে থেকে যদি আসি আমরা, তাহলে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার একটা পর্দা আছে। নিউক্লিয়ার পর্দার মাঝখানে মাঝখানে দেখো ছিদ্র আছে। এইটা মনে রাখা দরকার যে যতগুলা কোষীয়, আমরা তো জানলাম যে ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে কিছু, বাকি সবগুলো অঙ্গাণু হচ্ছে কোষ ঝিল্লি যুক্ত। আচ্ছা, ঠিক তেমনি নিউক্লিয়াসের যে কোষ ঝিল্লি, এটা হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল? কারণ এই কোষ ঝিল্লির মধ্যে রন্ধ্র থাকে, বুঝছো? এই রন্ধ্রটা একটা ইম্পর্টেন্স আছে, এটা একটু পরে ভাই বলবো। তাই এটা মনে রাখতে হবে যে যত সব কোষের ঝিল্লি আছে, শুধুমাত্র নিউক্লিয়াসের কোষ ঝিল্লিতে মানে পোর বা ছিদ্র থাকে বা রন্ধ্র থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ছিদ্র। আচ্ছা, নিউক্লিয়ার ছিদ্র দিয়ে তারপরে পাবো আমরা নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিয়ার রেটিকুলাম, তারপর নিউক্লিওলাস। আচ্ছা, তারপর স্লাইডে যাই। এটা সেন্ট্রিওলার স্ট্রাকচার দেখাইছে। আচ্ছা, এখানে ক্রোমোজোম দেখাইছে। ধরো আমরা ক্রোমোজোমের বিভিন্ন শেপ শিখছি না, ভি, এল, এটা হচ্ছে এল, তারপর এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে আই, বুঝছো? ক্রোমোজোমের ভি, এল, জি, আই, এই চারটা ক্রোমোজোম এখানে দেখানো হয়েছে। এই ক্রোমোজোমের এই চারটা শেপ কোষ বিভাজনের কোন ধাপে দেখা যায়, কেউ কি বলতে পারবে? অ্যানাফেজে। অ্যানাফেজ ধাপে দেখা যায়। অ্যানাফেজ ধাপের আরেকটা নাম কি? বাংলা একটা নাম আছে, গতি পর্যায়, বুঝছো? তাহলে অ্যানাফেজ ধাপের আরেকটা নাম হচ্ছে গতি পর্যায়। যেহেতু অ্যানাফেজ ধাপে অর্থাৎ গতি পর্যায়ে এই ক্রোমোজোম গুলো চলতে শুরু করে, ওই পর্যায়েই ক্রোমোজোমের চারটা স্ট্রাকচার দৃষ্টিগোচর হয়। ভি, এল, জে, আই, চারটা ক্রোমোজোম মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, তারপর হচ্ছে প্রান্ত, উপপ্রান্ত কেন্দ্রিক আর প্রান্ত কেন্দ্রিক। ইংরেজি নামটাও শেখা লাগে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিএনএ ডাবল হেলিক্সের স্ট্রাকচার, এটা 3D একটা জিফ দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নরমালি ধরো আমরা ডিএনএ যে স্ট্রাকচারটা জানি। আজকে ডিএনএ পুরোটা স্ট্রাকচার দিয়ে বোর করবো না, জাস্ট একটু সুপারফিশিয়াল একটা ধারণা দিই। এটা তো আমরা জানি। আমরা কি জানি যে নিউক্লিওসাইড বলতে কি বোঝায়, নিউক্লিওটাইড বলতে কি বোঝায়? কেউ কি জানো? ফসফেট গ্রুপ আর একসঙ্গে যখন থাকে, ফসফেট গ্রুপের সাথে যখন কার্বোহাইড্রেট যখন, মানে বুঝাই বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমি বলি। সবাই শুনো, হ্যাঁ। কার্বন নিউক্লিওসাইড বিশিষ্ট শর্করা যখন আহ, এর সাথে থাকে, তখন নাইট্রোজেন বেসের সাথে থাকে তখন হয়। শোনো, আমি বলি, সবাই শোনো, আর ঠিক আছে? যখন এর সাথে আবার উম, আচ্ছা, ঠিক আছে। ডিএনএ কে আমরা বলি যে পলিনিউক্লিওটাইড, অর্থাৎ অনেকগুলা নিউক্লিওটাইডের সমাহার হচ্ছে ডিএনএ, পলিনিউক্লিওটাইড। সুতরাং আচ্ছা, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে আমরা পার্থক্যটা বলি। যখন একটা শর্করা আর একটা নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস হতে পারে যে এডেনিন, থাইমিন, এগুলা, অর্থাৎ শর্করা আর নাইট্রোজেন বেস, এই দুইটা যখন একসাথে থাকবে সেটাকে আমরা বলি কি নিউক্লিওসাইড। আচ্ছা, আর শর্করা, নাইট্রোজেন বেস আর পাশে যখন ফসফেট থাকবে, অর্থাৎ তিনটে জিনিস থাকবে, সেই জিনিসটাকে আমরা বলি নিউক্লিওটাইড। আমি আবার বলি, নিউক্লিওসাইড হচ্ছে ধরো এই যে একটা শর্করা আছে, ও দিয়ে যেটা বোঝাচ্ছে, শর্করা আর নাইট্রোজেন বেস, এই দুইটা জিনিসকে আমরা একসাথে বলি নিউক্লিওসাইড। তারপর হচ্ছে ফসফেট, শর্করা আর হচ্ছে নাইট্রোজেন বেস, তিনটা জিনিসকে একসাথে আমরা বলি নিউক্লিওটাইড। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এই আরেকবার যদি আরেকবার। একটু আচ্ছা, ঠিক আছে, দেখো, এইটা হচ্ছে একটা শর্করা, বুঝছো? ডিএনএ তে যে শর্করা গুলো থাকে সেগুলো হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ কথাটা মানে হচ্ছে এই শর্করা গুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। যেমন তো এখানে নাম্বারিং করছে তারা 1, 2, 3, 4, 5, অর্থাৎ এই শর্করাতে 5টা কার্বন আছে, বিধায় একে 5 কার্বন যুক্ত একটা শর্করা বলা হচ্ছে। আচ্ছা, 5 কার্বন যুক্ত শর্করা, পাশাপাশি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেজের মধ্যে ধরো এডেনিন, থাইমিন, এগুলো আর কি। তাহলে 5 কার্বন যুক্ত শর্করা আর নাইট্রোজেন বেস, এই দুইটাকে একসাথে আমরা বলি নিউক্লিওসাইড।
5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন যুক্ত বেস আর হচ্ছে ফসফেট ফসফেট এই তিনটাকে একসাথে আমরা বলি নিউক্লিওটাইড। ক্লিয়ার এখন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। ডিএনএ এর ফুল ফর্ম কি বলতো? ডিঅক্সিরাইবোনিউক্লিক নিউক্লিক আচ্ছা, এই অ্যাসিড। যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বলছো, ডিঅক্সির মধ্যে ডির বানানটা কিরকম? ডিঅক্সি বানানটা বলতো সবাই। ডিই DI DI মানে অক্সিজেন DI আচ্ছা দেখো, আচ্ছা আমি কারেকশন করে দিই, হ্যাঁ। অনেকে দেখো বলতেছো ডিআই, আবার কেউ কেউ বলছে ডিই। ডিএনএ তে যে ডিইটা থাকে সেটা হচ্ছে ডিই, অর্থাৎ ডিই অক্সি, বুঝছো? ডিই কথাটা মানে হচ্ছে নাই, অর্থাৎ ডিঅক্সি মানে হচ্ছে এখানে অক্সিজেন নাই, অক্সিজেন নাই। বুঝছো? আর ডিআই কথাটা মানে হচ্ছে দুইটা, তাহলে ডিএনএ তে কোন ডিই বসবে? ডিই বসবে, কিন্তু ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, মনে থাকবে এটা। কেউ একজন বলো, মনে থাকবে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ডিএনএ এর ফুল মানে স্ট্রাকচার আজকে আর বললাম না, আজকে শেষ করি তাড়াতাড়ি। এই যে দেখো ডিএনএ আর আরএনএ একটা পার্থক্য আছে। দেখো ডিএনএ আমরা বুঝাইছি দ্বিসূত্রক হিসেবে, কিন্তু আরএনএ আমরা বুঝাইছি এক সূত্র। ডিএনএ তে যে পাঁচটা, আমরা তো জানি সবাই যে পাঁচটা নাইট্রোজেন ক্ষার আছে, যে এডেনিনের সাথে লাগে কে থাইমিন, গুয়ানিনের সাথে লাগে কে সাইটোসিন, কিন্তু আরএনএ তে এই থাইমিনের বদলে ইউরাসিলটা থাকে, মনে থাকবে যে ডিএনএ তে থাকে এডিনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, কিন্তু আরএনএ তে এডিনিনের সাথে ইউরাসিল থাকে, থাইমিনটা থাকে না। ডিএনএ এর ফুল ফর্মটা দেখো, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিই। আর আরএনএ ফুল ফর্মটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে এক সূত্রক, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। আপাতত এই পার্থক্যগুলো মনে রাখো। এটা হচ্ছে ট্রান্সলেশন বুঝাইছে, এটা বলতেছি ভাইয়া, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন বোঝানো হয়েছে। আচ্ছা, কারো কি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই তিনটা টার্ম নিয়ে কোনো ধারণা আছে? রেপ্লিকেশন নিয়ে আছে। আচ্ছা, আমি বলি, ধরো তোমরা তো মানে আমরা তো অনেকেই চিনি, রেপ্লিকা চিনি না, যে এটা একটা নকল, তাই না? এটাকে আমরা বলি রেপ্লিকা। তাহলে রেপ্লিকেশন কথাটা মানে হচ্ছে একটা ডিএনএ থেকে যখন অবিকল আরেকটা কপি হবে সেটাকে আমরা বলি রেপ্লিকা বা রেপ্লিকেশন। প্রসেসটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হবে। আচ্ছা, একটা ডিএনএ অণু থেকে যখন একটা আরএনএ তৈরি হয় সেটাকে আমরা বলি কি? ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আচ্ছা, এটা মনে রাখতে হবে, এই রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন কিন্তু সংঘটিত হয় নিউক্লিয়াসে। কোথায় হয়? নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস। তাহলে ট্রান্সক্রিপশন কি বললাম? যে ডিএনএ থেকে আরএনএ। তারপরে আরএনএটা দেখো নিউক্লিয়াসে, একটু আগে ভাইয়া বলছিলাম যে নিউক্লিয়াস ঝিল্লিটা কিন্তু স্পেশাল, কারণ এখানে একটা ছিদ্র থাকে। তাহলে যখন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের মধ্যে হয়ে যাবে, ট্রান্সক্রিপশনের ফলে কিন্তু ডিএনএ থেকে আরএনএ আসতেছে। সেই আরএনএটা কি কাজ করবে? নিউক্লিয়াসের ঝিল্লির যে ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সে কি করবে বের হয়ে? দেখো রাইবোজোম, সে রাইবোজোমে এসে বসবাস শুরু করবে। রাইবোজোমের কিন্তু দুইটা ইউনিট আছে, অর্থাৎ 70S দুইটা ইউনিটে বিভক্ত, বা 80S দুইটা ইউনিটে বিভক্ত। যেমন এটা ধরো 80S, 80S এ একটা ছোট সাব ইউনিট আছে, একটা আছে লার্জ সাব ইউনিট। যখন ট্রান্সক্রিপশনের ফলে যে আয়নটা উৎপন্ন হয়েছিল, সে কিন্তু নিউক্লিয়াস ছিদ্র দিয়ে বের হয়ে এসে সাইটোপ্লাজমে ভেসে, মানে যখন ভাসতে শুরু করবে, একসময় সে কিন্তু রাইবোজোমে এসে অবস্থান করে। কারণ কি? রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়। তাহলে আরএনএ থেকে আলটিমেটলি কি তৈরি হবে? প্রোটিন। তাহলে ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া। ভাইয়া আবার বলি, খেয়াল করো। রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন। কিন্তু রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন কিন্তু নিউক্লিয়াসে হয়, আর ট্রান্সলেশনটা হয় কিন্তু রাইবোজোমে। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। আরেকবার বলবো? জি ভাইয়া। বুঝছি। না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ট্রান্সক্রিপশন গেল, ট্রান্সলেশন গেল। আজকে আমাদের পড়া ছিল এতটুকুই। হ্যাঁ, কারো কি টায়ার্ড লাগতেছে? না ভাইয়া। আচ্ছা না ঠিক আছে। ভাইয়া ঠিক তোমাদের আছে। ফ্রেন্ড সাফার কিন্তু অনেক টায়ার্ড লাগতেছে। আচ্ছা ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করলাম। বাকিটা ভাইয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপাতত এখানে বিদায় নিলাম।
ওকে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ আপনি বায়োলজিটা আসলে পড়েন কিভাবে? আমাদেরকেও বলেন, মানে আপনি সিরিয়াসলি কিভাবে, মানে বায়োলজি বইটা আল্লাহ। আচ্ছা পড়ি কিভাবে? পড়ি হচ্ছে ধরো মানে যখন এইচএসসি তে ছিলাম আরকি, তোমরা সবাই মানে ধরো অনেকেরই তো এমসি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তাই না? ধরো আমরা এমসি কলেজে ভর্তি হয়েছিলাম। তো এখন তো এমসি কলেজে অনেক রুলস আছে, মানে তাই না? যে ড্রেস পরে যেতে হয়, বা তোমাদের একটা একাডেমিক ভবন আছে, তোমাদের ক্লাস হয়। আমি যখন ছিলাম এমসি কলেজে তখন কিন্তু এগুলো ছিল না, যে কোনো নিয়ম ছিল না, ক্লাস হইতো না। আমরা আবার মানে ঘুরতে যেতাম, যে এমসি কলেজ তো অনেক সুন্দর, তাই না? আমরা বেশিরভাগই যেতাম ঘুরতে, দেখা যেত আমরা 9টায় যেতাম, ক্যান্টিনে বসে থাকতাম বা টেবিল টেনিস খেলতাম এগুলা। সুতরাং আমাদের কলেজে পড়াশোনাটা খুব কম হইতো। তো আমরা স্যারদের বাসায় আমরা অনেক ছোটাছুটি করতাম। কিন্তু ওই তোমরা ভাইয়া রোজ কথাগুলো অনেক ইকো হইতেছে, বোঝা যাচ্ছে। এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এবার আচ্ছা ঠিক দাঁড়াও, আছে। সাফা মুট হুম। আচ্ছা, তো দেখা গেছে তো কি যে আমাদের মানে বাসায় অনেক মানে পড়াশোনা করা লাগতো, না হলে ধরো আমরা অনেকেই দেখো যে যারা ধরো তোমার এইচএসসি যখন উঠবে না, তখন অনেকে মাথায় সেট আপ হয়ে যায় যে আমি বায়োলজি কম পড়বো কারণ আমি ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি লাইনে যাব, যে আমি বায়োলজি বেশি পড়বো কারণ হচ্ছে আমি মেডিকেল লাইনে যাব, বুঝছো? যেহেতু আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল যে আমি মেডিকেল লাইনে যাব, তো আমি বায়োলজিটা অনেক বেশি পড়তাম। আচ্ছা, যার কারণে দেখা যেত কি মানে শুরু থেকেই ওই বায়োলজি আমি লাইন টু লাইন দাগায় পড়তাম, বা একটা চ্যাপ্টার পড়লে বোঝার চেষ্টা করতাম, বা আহ, বেশিরভাগই মুখস্থ করতাম। ধরো আমি আদি কোষ প্রকৃত কোষ পড়তেছি, তো ওইটাই পড়তেছি আর কি, মুখস্থ করতেছি বা বুঝতেছি। তো একটা চ্যাপ্টার যে একদিনে হবে তা না। যেমন এই প্রথম চ্যাপ্টারটা ছিল 68 পেজের, আমরা যখন ছিলাম। তোমাদের বইতে মানে নিউ বইতে দেখবা যে 88 পেজ বা আরো হয়তো বেশি হয়ে গেছে। তো স্বাভাবিক প্রথম চ্যাপ্টার অনেক বড়, প্রথম চ্যাপ্টার পড়তেই আমাদের অনেকের কষ্ট হইতো। তা আমরা যে ফার্স্ট টার্ম পরীক্ষা দিছিলাম এই এমসি কলেজে, বিশ্বাস করবো না যে আমরা কিন্তু বায়োলজি পরীক্ষাটাই দেই নাই। মানে আর এমন হয়েছিল 6টা সাবজেক্ট ছিল, 6টা সাবজেক্টের মধ্যে আমরা সব পরীক্ষাই দিছি। তো আমরা তো কিছু ফ্রেন্ডদের গ্রুপ থাকে না, তো ফ্রেন্ডদের গ্রুপদের মধ্যে আমরা কয়েকজন 5টা দিয়ে এ প্লাস পাইছি, কিন্তু আমরা বায়োলজি পরীক্ষাই দিইনি, অর্থাৎ বায়োলজি পরীক্ষা আমরা অ্যাটেন্ডই করিনি। কারণ ছিল ওই যে ফার্স্ট চ্যাপ্টারটা এত বড় ছিল। কিন্তু পরবর্তীতে আমরা পড়ছি যে আহ ধরো ফার্স্ট চ্যাপ্টার পড়তেছি, সময় লাগছে আর কি, যে 68 আমার মনে আছে ফার্স্ট চ্যাপ্টার পড়তেই আমার 1 মাস লাগছে, যেহেতু শুরুর দিকে তখন কোনো গাইডও ছিল না। তারপরে ধরো আস্তে আস্তে আমি মানে কভার করছি, এমন না যে টাইমলি শেষ হয়েছে আমার। মনে আমার ধরো মানে আমাদের যে সিলেটের স্টুডেন্টের যেরকম নেচার, বা বেশিরভাগ ব্লুবার্ড স্কুলের স্টুডেন্টের যে নেচারটা থাকে, পরীক্ষার আগে তারা বেশি পড়ে আর কি। তো ধরো আমরা ওইরকম পরীক্ষার আগেই পড়তাম, কিন্তু পরবর্তী যখন এই যে এইচএসসি পরীক্ষার আগে যে কিছু কোচিং ইয়ে আছে না, যে তারা পরীক্ষা নেয় মডেল টেস্ট এগুলা, তখন একটু বেশি পড়ে পড়ছি আর কি। তো আলটিমেটলি দেখা গেছে যে যেহেতু মেডিকেল এডমিশন মানে ইচ্ছে ছিল, তো ভাইয়া এইচএসসির মধ্যেই মানে বায়োলজিটা কভার করে রাখার চেষ্টা করছি। তো তোমরা এই কাজ করতে পারো, কিন্তু এমন না যে লাইন টু লাইন মুখস্থ করা লাগবে। ধরো যেটা মনে রাখার দরকার এটি এমনিতেই তুমি বুঝতে পারবে, যে দেহ কোষ বা জনন কোষ বা কোষের প্রকারভেদ, এটা তোমাকে মনে রাখতেই হবে এরকম আর কি। কিন্তু ধরো যে কোষ প্রাচীরের অনেক লাইন আছে, যে কিছু মনে রাখা লাগবে, কিছু মনে রাখা লাগবে না এরকম। বা পড়াটা হচ্ছে বায়োলজিটা গল্পের মধ্যে নিয়ে নিবা, বা চিত্র দেখে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। যদি তোমার চিত্রটা মানে মাথায় থাকে, তাহলে তুমি ধরো কিছু একটা কোথাও লিখে আসতে পারবা, বা কিছু একটা বলতে পারবা। বুঝতে পারছো? জি ভাইয়া। আর এমন জি না। ভাইয়া। আচ্ছা, এটা কথা হচ্ছে কি যে মেহনত। ভাইয়া হ্যাঁ। আপনি কি মানে দুইটা বই ইউজ করছেন পড়ার জন্য নাকি একটা দিয়েই করছেন? না, এমনিতে এইচএসসি সময় একটা বই পড়ছি, যে আবুল হাসানের বইটা পড়ছি আর গাজী ইজমলেরটা। এডমিশন টেস্টে গিয়ে 2-3টা বই পড়ছি আর কি। ও আচ্ছা। এমনিতে এইচএসসি তে লাগবেও না, এইচএসসি তে একটা বই পড়লেই এনাফ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, সরি ভাইয়া, আজকে ক্লাসটা মোটামুটি করছি আমি, আমার মাথা ব্যথা করতেছে স্যার ভাইয়া অনেক, এই জন্য। আচ্ছা সমস্যা নেই ভাই, ক্লাসটা রেকর্ড করছি, কেউ যদি মানে ইয়ে না রেকর্ডিং চাও তাহলে থ্যাংক আমি ইউ দিয়ে দিব। ভাইয়া। ঠিক আছে। Welcome. মাথা অনেক ব্যথা করতেছে, সো মানে অর্ধেক বুঝতেছি, অর্ধেক আচ্ছা মাথার ঠিক উপর আছে, দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, অনেকগুলা দেখছি। ক্লাস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বিদায় নিলাম, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে বাকিটা কথা বলবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার আদাব ভাইয়া। ভাইয়া। আদাব আদাব ভাইয়া। ভাইয়া। আদাব আদাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।